বাংলাদেশে যেহেতু জন্মেছি, একের পর এক মৃত্যুর পরীক্ষা তো দিয়ে যেতেই হবে। এই দেশে সেক্টরে সেক্টরে শুধু টাকার কথা হয়। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এখানে অগুরুত্বপূর্ণ টপিক। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডক্টর আবু হেনা মোস্তফা কামালের নেতৃত্বে একদল গবেষক শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র বা PICUতে 4 মাস গবেষণা চালিয়ে দেখতে পান চিকিৎসাধীন শিশুদের শরীরে 96% অ্যান্টিবায়োটিকই আর কোনো রকম কাজ করছে না। মানবজাতির যে ওয়ান অফ দি বেস্ট আবিষ্কার অ্যান্টিবায়োটিক একসময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, সেই অ্যান্টিবায়োটিক এখন শিশুদের শরীরে স্রেফ পানি বা চকের গুঁড়ার মতো কাজ করছে, অথচ জীবাণুর কিছুই হচ্ছে না। এটা তো জাস্ট একটা হাসপাতালের 49 জন শিশুর উপর করা গবেষণার প্রতিবেদন। তাহলে একবার চিন্তা করে দেখুন তো সারা বাংলাদেশের অবস্থাটা আসলে কি? এটা কি আমাদেরকে আগাম কোনো বার্তা দিচ্ছে, যা বলে দিচ্ছে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ আসলেই কতটা ভয়ঙ্কর? এর পেছনেও কি জড়িয়ে আছে নোংরা রাজনীতি আর সিন্ডিকেট? আমার আপনার সন্তান কিংবা তার প্রজন্ম কি পড়তে যাচ্ছে এমন কোনো মহাবিপদে যার সমাধান অসম্ভব? নাকি ইতোমধ্যে আপনি সেই সময়টার ভেতর দিয়েই যাচ্ছি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতেই বলে নেই, অপেক্ষার প্রহর শেষ। আমার বেসিক গ্রামার ফর অল কোর্সটি এখন পাবলিশড হয়ে গেছে আমার ওয়েবসাইট জ্ঞানিফাই.net-এ, যেখানে আছে বেসিক গ্রামারের সম্পূর্ণ কোর্স, 26টি ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক কুইজ আর এক্সাম সিমুলেশন মক টেস্ট। এই সব কিছু একসাথে মাত্র 500 টাকায়। আপনি ক্লাস 5-এর বাচ্চা হয়ে থাকুন, অথবা আইএলটিএস দিয়ে বিদেশ যাওয়ার জন্য চেষ্টারত শিক্ষার্থী, অথবা বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন, চাকরি পরীক্ষা কিংবা স্পোকেন ইংলিশ, সবকিছুর জন্যই বেসিক গ্রামার একটা মাস্ট। কারণ আপনি কোথাও আটকাবেন না যদি আপনার ফাউন্ডেশন বেসিক ক্লিয়ার থাকে। সো দেরি না করে ভিজিট করুন জ্ঞানিফাই.net-এ। ডেমো ক্লাসটি করে ভালো লাগলে এনরোল করুন কোর্সে। দূর করুন ইংরেজির ভয়। ব্যাক টু ভিডিও। 2019 সালে বাংলাদেশের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সরাসরি কারণে প্রায় 26,200 জন মানুষের মৃত্যু হয়েছে, আর পরোক্ষভাবে প্রায় 98,800 জন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই বিষয়টা নিয়ে 2023 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গবেষণা হলে দেখা যায় দেশে ব্যবহৃত বেশিরভাগ অ্যান্টিবায়োটিক প্রায় 90% পর্যন্ত অকার্যকর হয়ে পড়েছে। অ্যান্টিবায়োটিককে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 3 ভাগে ভাগ করেছে: অ্যাক্সেস, ওয়াচ ও রিজার্ভ গ্রুপ। অ্যাক্সেস গ্রুপের ওষুধ সাধারণত সহজলভ্য এবং এদের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়াও কম। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসায় সাধারণত ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহৃত হয়, আর চিকিৎসার শেষ ভরসাস্থল হিসেবে ব্যবহৃত হয় রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো। রাজধানী সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা 72,670টি নমুনা পরীক্ষা এবং গবেষণা করে দেখা গেল টাইফয়েড, ডায়রিয়া, ইউরিন ইনফেকশন, নিউমোনিয়া, সেপসিস ইত্যাদি কমন রোগ যেসব ব্যাকটেরিয়ার জন্য হয়, সেসব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যাক্সেস ও ওয়াচ গ্রুপের অ্যান্টিবায়োটিক অকেজ হয়ে গেছে প্রায় 90%। মানে রোগবালাইয়ের বিরুদ্ধে আমাদের হাতে যে 3টা অস্ত্র ছিল, তার মাঝে 2টাই এখন একেবারে অকার্যকর। জাস্ট বাকি আছে শেষ অস্ত্র, রিজার্ভ গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেগুলো ব্যবহার করা হয় খুব বেশি ইমার্জেন্সিতে। অথচ দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন পর্যায়ে চলে গেছে যে হাসপাতালে আইসিইউতে মুমূর্ষ রোগীর ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো, তা এখন ওয়ার্ডে সাধারণ বেডের রোগীদের ক্ষেত্রেই ব্যবহার করতে হচ্ছে। মানে মশা মারতে কামান দাগার মতো অবস্থা। বিশ্বে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহতার অবস্থানে 204টি দেশের মধ্যে বাংলাদেশ এই মুহূর্তে 75তম, মানে মাঝামাঝি পর্যায়ে। কিন্তু সমস্যাটা আসলে কোথায় জানেন? বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন করার দিক থেকে বাংলাদেশ তৃতীয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের এক গবেষণায় দেখা যায়, করোনার সময় দ্বিগুণের বেশি রোগীকে বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তখন হাসপাতালে ভর্তি রোগীর 75% বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল। সেই ধারা এখনও থামেনি, উল্টো বেড়েছে। করোনার আগে দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছিল 25%, আর করোনার পরে এই ব্যবহার বেড়ে হয়েছে 58%। তবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই মহামারী যে শুধু আমাদের দেশেই ঘটছে, বিষয়টা আসলে এরকম না। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন 2019 সালের পরিসংখ্যান অনুযায়ী ব্যাকটেরিয়াজনিত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রত্যক্ষ প্রভাবে বিশ্বব্যাপী 12.7 লাখ মানুষ মারা গেছেন এবং পরোক্ষ প্রভাবে মৃত্যুর সংখ্যা প্রায় 50 লাখের মতো। পরোক্ষ ও প্রত্যক্ষ কারণ মিলিয়ে মৃত্যুর সংখ্যা কোভিড-19 মহামারীর কাছাকাছি, যা কিনা এইডস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার প্রায় 6 গুণ আর ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যার প্রায় 10 গুণ। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবায়োটিক আসলে কাজ করছে না কেন? দেখেন, প্রথমে একটা বিষয় বুঝতে হবে, মানুষ অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয় না, রেজিস্ট্যান্ট হয় রোগের ব্যাকটেরিয়া। ধরুন একটা শরীরে 10 লাখ ব্যাকটেরিয়া আছে, তার মাঝে 99% একই ধরনের, আর 10টা ব্যাকটেরিয়ার জিনে মিউটেশন হয়ে একটা নতুন এনজাইম তৈরি করার ক্ষমতা সৃষ্টি হয়েছে, যেই এনজাইম অ্যান্টিবায়োটিককে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখে। এখন কেউ যদি সামান্য সর্দি কাশিতে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করে,
ধরেন আমি 3 দিন অ্যান্টিবায়োটিক খেলাম, সেক্ষেত্রে যেই ব্যাকটেরিয়াগুলো সবচেয়ে বেশি সেন্সিটিভ সেগুলো আগে মারা যাবে। যারা একটু টাফ তারা হয়তো 5 দিন অ্যান্টিবায়োটিক খেলে মারা যাবে। যারা আরও টাফ তাদেরকে মারতে হয়তো 7 দিন অ্যান্টিবায়োটিক খেতে হবে। এখন আমি 5 দিন অ্যান্টিবায়োটিক খেলাম, সিমটম কমে গেছে বিধায় এই 5 দিনের মাথায় অ্যান্টিবায়োটিক খাওয়া বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে? তাহলে বেঁচে যাওয়া ব্যাকটেরিয়াগুলো দ্রুত বংশবৃদ্ধি করবে আর নতুন প্রজন্মের ব্যাকটেরিয়াগুলো হবে আরও শক্তিশালী। ভাইরাল ফিভারে অযথায় অ্যান্টিবায়োটিককে যারা খান তাদের ক্ষেত্রেও সেম ব্যাপার ঘটে। ওষুধে ভাইরাস তো কমেই না, উল্টো শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলো মরে গিয়ে কিছু মিউটেড খারাপ ব্যাকটেরিয়ার জন্য জায়গা করে দেয়। বোঝাই যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের প্রথম কারণটা হচ্ছে আমরা ভাত ডালের মতোই অ্যান্টিবায়োটিক গিলে খাই। সামান্য সর্দি জ্বর কাশি একটু তীব্র হলেই আমরা নিজে থেকে ফার্মেসি চলে যাই, নিজের মতো করে অ্যান্টিবায়োটিক পছন্দ করি আর নিয়ে চলে আসি। না ডাক্তার, না কোনো প্রেসক্রিপশন, সলিউশন তো আমাদেরই জানা আছে। আবার অনেক ডাক্তাররাও মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দেন। সেই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার তো খুব নির্দিষ্ট একটা নিয়ম আছে। সেই নিয়মের ধার না ধরে 3 দিন বা 5 দিনের মাথায় একটু শরীরটা ভালো লাগলেই আমরা নিজ থেকেই পাকনামি করে ওষুধ বন্ধ করে দেই, এবং এই টেন্ডেন্সিটাই আমাদের মধ্যে সবচাইতে বেশি, যার কারণে রোগ সাময়িকভাবে ভালো হয়ে গেলেও পরবর্তীতে আরও ভয়ঙ্করভাবে অ্যাটাক করে। আর যদি আপনি সব প্রসেস ঠিক রেখে নিয়ম মাফিক ওষুধ খান তাও এই মহামারী থেকে রক্ষা নেই। কারণ এখন শুধু ওষুধের অনিয়মে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় না, আমাদের শরীরের প্রতিদিনের সাধারণ খাবার থেকেও আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঢুকছে, যা অত্যন্ত ভয়ঙ্কর। আমরা প্রতিদিনের আমিষ, ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য মাছ, মাংস, ডিম, দুধের মতো হেলদি খাবারের উপর নির্ভর করি। সেই হেলদি খাবারটাতেই যদি মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক লুকিয়ে থাকে তাহলে আমাদের হাতে বাঁচার অপশনটা আর থাকলো কোথায়? 2025 সালে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে দেশের 93% খামারি মুরগি পালনের সময় অন্তত একবার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে। এর আগে 2021 সালে ঢাকার আশেপাশের 6 জেলা ও কক্সবাজারে মোট 340টি খামারে জরিপ চালিয়ে গবেষকরা দেখেছেন মাত্র 31% খামারি জানেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি। বাকি 70%ই এসব সম্পর্কে কোনো রকম কোনো ধারণাই রাখেন না। কারণ অনেক ক্ষেত্রেই পশু চিকিৎসকের কোনো রকম কোনো পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রেতা, খাদ্য সরবরাহকারী কিংবা খামারির নিজের মন মতো ওষুধ ব্যবহার করছে। খালি ব্যাকটেরিয়া সংক্রমণ না, ভাইরাসজনিত কোনো অসুস্থতা হোক কিংবা বোঝা যাচ্ছে না এমন কোনো অসুস্থতাতেও খামারিরা চট করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলে। অনেকে আবার আগাম সতর্কতা হিসেবে মাত্র 1 দিন বয়সী মুরগির বাচ্চাকেও অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়ে রাখেন যাতে ভবিষ্যতে গিয়ে কোনো রকম কোনো রোগবালাই না হয়। এভাবে ব্রয়লার খামারের 78% এবং সোনালী খামারের 67% মুরগিকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ডিমপাড়া লেয়ার খামারে এই হার 41%, যেটা অন্যান্য মুরগি থেকে তুলনামূলক কম। মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যতটা না সমস্যার ব্যাপার, তার থেকেও বড় সমস্যা হচ্ছে ঔষধ ব্যবহারের ধরন। প্রায় 50% খামারি ফার্মে একই সঙ্গে একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকেন। অন্যদিকে প্রায় 1/3 খামার পুরনো বা অবশিষ্ট ঔষধ অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, যেটা আন্তর্জাতিক মানদণ্ডে সরাসরি ঝুঁকিপূর্ণ বলে মার্ক করা আছে। সবচাইতে চিন্তার বিষয় হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় থাকা অত্যন্ত জরুরি ঔষধ যেমন ফ্লুরোকুইনোলোন, মাক্রোলাইড, এমনকি কোলিস্টিনও খামারে ব্যবহার করা হচ্ছে। অথচ এই ঔষধগুলো সাধারণত মানুষের গুরুতর সংক্রমণের চিকিৎসার শেষ ভরসা হিসেবে রাখা হয়। এমন মাত্রাতিরিক্ত ঔষধ ব্যবহারের কারণে দিন শেষে মুরগির মাংস আর ডিমে পাওয়া যাচ্ছে ঔষধের অবশিষ্টাংশ, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু, যেটা ঘুরে ফিরে খাবারের মাধ্যমে ঢোকে মানুষের শরীরে। অবাক করা বিষয় হচ্ছে, শুধুই কি পোল্ট্রি ফার্ম? জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আর্থিক সহায়তায় সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি গাভীর খাবার, দুধ, দই ও প্যাকেটজাত দুধ নিয়ে 2019 সালে একটি গবেষণা জরিপের কাজ করে। সেই গবেষণার ফলাফলে উঠে আসে কোনো প্রক্রিয়াজাতকরণ ছাড়াই গাভীর দুধে পাওয়া গিয়েছিল সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক ও নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান। পাওয়া গেছে বিভিন্ন অণুজীব। একই সঙ্গে প্যাকেটজাত গাভীর দুধেও অ্যান্টিবায়োটিক ও সীসা পাওয়া গেছে মাত্রাতিরিক্ত। মনে আছে কিনা যে সেই সময় এই গবেষণা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপকের ল্যাবরেটরি টেস্টে দুধে অ্যান্টিবায়োটিক পাওয়ার দাবিতে পুরো দেশে তোলপাড় হয়ে যায়। তবে তোলপাড় হয়েও আসলে লাভ হয়নি। জনস্বাস্থ্যের দুশ্চিন্তা কিছু ব্যক্তির স্বার্থে আঘাত করায় সেই
অধ্যাপককে তখনকার জনপ্রতিনিধি, সরকারি আমলা ও বিভিন্ন কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা হুমকি ধামকি দিয়ে বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ন্যাশনাল ফুড সেফটি অথরিটি এর মাস 6 আগে বাজারে তরল দুধ এবং দুগ্ধজাত সামগ্রীর নমুনা নিয়ে ল্যাবরেটরিতে পরীক্ষা করে জানিয়েছিল নমুনাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানা উপাদানের অস্তিত্ব পাওয়া গেছে। আর কেবল 6 মাস বাদে বাংলাদেশি স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট মানে BSTI হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করে বলেছে তাদের দ্বারা অনুমোদিত পাস্তুরিত তরল দুধে কোনো ক্ষতিকারক উপাদানই নেই। মানে রাতারাতি দুধের ক্ষতিকর পদার্থ হাওয়ায় মিলিয়ে গেল রিপোর্টের কল্যাণে। আর গবেষণার ফলাফলের জন্য গবেষণার সাথে জড়িত মানুষদের পেতে হলো দেশের বিরুদ্ধে চক্রান্তকারীর উপাধি। অথচ যারা জনস্বাস্থ্যের বিরুদ্ধে যাচ্ছে নিজের স্বার্থ হাসিলের জন্য, তাদের পাতেও কিন্তু একই গরু, একই মুরগি, তাদের গ্লাসেও কিন্তু একই দুধই যাচ্ছে। তফাৎ শুধু তারা বিদেশেও চিকিৎসা নেওয়ার সামর্থ্য রাখে, আর আমাদের মতো সাধারণ মানুষের আসলে সেই সক্ষমতাটা নেই। শুধু গরু, ছাগল, মুরগি না, মাছের গ্রোথের জন্যও দেওয়া হয় হরমোন। সেখানেও আছে অ্যান্টিবায়োটিক। শাকসবজিতে সরাসরি অ্যান্টিবায়োটিক না থাকলেও আছে উচ্চ মাত্রায় কীটনাশক। সেটাও বা শরীরের জন্য বিষের চেয়ে কম কিসে? খাবারের লিস্টের সব আইটেমের নাম তো চলেই আসলো। এখন বলুন তো, অ্যান্টিবায়োটিক কি আর আলাদা করে খেয়ে রোগ বাঁধানোর কোনো প্রয়োজন আমাদের আছে? আমাদের পুরোপুরি খাদ্য চেইনটাই তো আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে ঠাসা। এমন যদি চলতেই থাকে তাহলে 2023 সালের মধ্যে বাংলাদেশের এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। আর 2050 সালের মাঝে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য মৃত্যুহার 70% পর্যন্ত বাড়তে পারে। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই বিশ্বে প্রতি বছর প্রায় 10 মিলিয়ন মানুষ মারা যাবে এর কারণে, যেটা ছড়িয়ে যাবে ক্যান্সারের মৃত্যুহারকেও। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই মহামারীতে তাই আমাদের দেশের মানুষকে বাঁচাতে হলে আমাদেরকেই এই অ্যান্টিবায়োটিক রিলেটেড ব্যাপার স্যাপারগুলো নিয়ে আসলে সচেতন হতে হবে। আর যত দ্রুত সম্ভব একটা কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারের পক্ষ থেকে। যেমন ধরেন, সবার প্রথমেই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা বা বিক্রি বন্ধ করতে হবে। তারপর সকল অ্যান্টিবায়োটিক ঔষধের প্যাকেটের রং লাল করতে হবে এবং অন্যান্য ওষুধ থেকে আলাদা রাখতে হবে, যেন মানুষ সহজে পার্থক্য ধরতে পারে। কারণ অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে আসলে কোনো নর্মাল ওষুধ খাচ্ছে নাকি অ্যান্টিবায়োটিক খাচ্ছে, আর খেলেও সেটা আসলে 3 স্টেজের মধ্যে কোন স্টেজের অ্যান্টিবায়োটিক। তৃতীয়ত, অ্যান্টিবায়োটিকের ডোজ কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। যদি একদম খেতেই হয় তাহলে ওই ডোজটা আসলে পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং নিয়ম মেনে খেতে হবে। মাথায় রাখতে হবে, জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়া এই 4টি রোগ সারাতে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না। তাই চিকিৎসককেও এই 4টি কন্ডিশনে অ্যান্টিবায়োটিক দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর গরু, মহিষ স্বাভাবিক নিয়মে আসলে রোগাক্রান্ত হয়, তাদের জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। কিন্তু নিয়ম হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ক্যাপসুল বা ইনজেকশন হোক, তা দেওয়ার পরে কমপক্ষে 21 দিনের মধ্যে সেই প্রাণীর দুধ বা মাংস খাওয়া যাবে না। সরকারিভাবে মনিটরিং করতে হবে যে এই ধরনের নিয়ম যেন দেশের প্রত্যেকটা ফার্মেই এনশিওর করা হয় এবং সঠিকভাবে মেইনটেইন করা হয়। পোল্ট্রি ফার্ম, মাছের ফিডে খাবারের সঙ্গে যেন অ্যান্টিবায়োটিক মিশ্রিত না থাকে। বাজারজাত খাদ্যদ্রব্যের সুষ্ঠু যাচাই, খাবারের কোয়ালিটি মেইনটেইন, কঠোরভাবে মনিটরিং করা ইত্যাদি স্টেপ যদি প্রশাসন থেকে নেওয়া হয় তাহলে দেশের মানুষকে ভবিষ্যতের বড় ধরনের মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানো সম্ভব। এখন প্রশাসন যদি নিজ স্বার্থ থেকে বের হয়ে জাতির স্বার্থের কথা চিন্তা করে এবং সিন্ডিকেটের চক্র থেকে বের হয়ে এসে কাজ করতে পারে, তাহলেই আসলে ভয়ঙ্কর এই অসুখকে সামাল দেওয়া সম্ভব। আর নইলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয়াবহতার মাত্রা কতটুকু সেটা বোঝা যাবে যখন সামান্য সর্দি, জ্বর কিংবা কাশি হলেই বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে। কারণ তখন কোনো ওষুধই আর শরীরে কাজ করবে না।